আসসালামু আলাইকুম সবাইকে স্যার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জামিউল ইসলাম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট 2017-18 সেশনের ম্যানেজমেন্ট কোশ্চেনটি সলভ করব। কি বললাম? রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট 2017-18 সেশনের ম্যানেজমেন্ট কোশ্চেনটি সলভ করব। আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে একটা কথা বারবার বলি যে কোশ্চেন সলভ তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা কোশ্চেন সলভ একমাত্র পন্থা যে পন্থার মাধ্যমে তোমরা জানতে পারবা যে আসলে কোন ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কেমন। সো তোমাকে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে অবশ্যই সেই ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাকে পড়াশোনা করা লাগবে। তো চলো আমরা আমাদের কোশ্চেন সলভের দিকে আগাই। দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটি? কি বললাম যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে কাজের আদর্শ মান নির্ধারণ। আমরা বেশি বোঝাবো না, জাস্ট অ্যান্সার দেখবো যে কি বললাম যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে কাজের আদর্শ মান নির্ধারণ। তাছাড়াও দেখো কিছু পদক্ষেপ দেওয়া আছে, দেখো কি কি আছে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো কি কি। দেখো আদর্শ মান নির্ধারণ, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কার্যফল পরিমাণ, তারপর হচ্ছে আদর্শ মানের কার্যফলের সাথে তুলনা, বিচ্যুতি নির্ণয়, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এগুলো হচ্ছে নিয়ন্ত্রণের প্রক্রিয়া। ঠিক আছে, তো আমরা কি বললাম যে নিয়ন্ত্রণের সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে কাজের আদর্শ মান নির্ধারণ এবং সর্বশেষ কাজ কি? সর্বশেষ কাজ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে নিয়ন্ত্রণের সবগুলো প্রক্রিয়া অবশ্যই তোমাদেরকে মুখস্থ করা লাগবে, কারণ যেহেতু এখান থেকে আসছে প্রশ্ন, তো সেম প্যাটার্নের প্রশ্ন আসবে না, তো প্রশ্ন আবার রিপিট করবে, তো এগুলো জানার লাগবে। ওকে, এটা ভালো করে দেখে নাও। চলো নেক্সট দেখা যাক। নেক্সট প্রশ্ন কি বলছে? নিম্নের নেতৃত্বে অনুসারীদের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে কোন নেতৃত্ব? মানে এখানে প্রশ্নটা হচ্ছে যে কোন নেতৃত্ব সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে। তো আমাদের অপশন ছিল গণতান্ত্রিক নট, অংশগ্রহণমূলক নট, হিতৈষী নট। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ফ্রি ভেইন। কি বললাম যে কোন নেতৃত্ব সবচেয়ে বেশি অবাধ স্বাধীনতা ভোগ করে? এটা হচ্ছে ফ্রি ভেইন নেতৃত্ব। ফ্রি ভেইন নেতৃত্বের অন্য নাম হচ্ছে কি? স্বাধীন নেতৃত্ব, বা যেটাকে আমরা বলতেছি লাঘামীন নেতৃত্ব। ফ্রি ব্রেইন নেতৃত্বকে আমরা কি বলতেছি? ফ্রি ব্রেইন নেতৃত্বকে আমরা বলতেছি হচ্ছে লাঘামীন নেতৃত্ব বা মুক্ত নেতৃত্ব। তাহলে আমরা বললাম হচ্ছে কি নিচের নেতৃত্বে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে হচ্ছে ফ্রি ব্রেইন নেতৃত্ব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ফ্রি ব্রেইন নেতৃত্ব হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি তোমাদেরকে বলতেছি যে অবশ্যই তোমরা ভালো করে কোশ্চেন ব্যাংক সলভ করবা এবং আমার ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে করো না, তাহলে তোমাদের কিন্তু আর কোশ্চেন ব্যাংক নতুন করে সলভ করা লাগবে না। তো আমরা আবার প্রশ্নটা দেখি যে নিজের কোন নেতৃত্বে অনুসারীরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে? আমাদের অ্যান্সার হচ্ছে ফ্রি ব্রেইন। চলো নেক্সট দেখা যাক। দেখো এখানে সোজা একটা প্রশ্ন বলছে, সমবায় সমিতি গঠনে ন্যূনতম কতজন সদস্যের প্রয়োজন? কি বললাম? সমবায় সমিতি গঠনে ন্যূনতম সদস্য প্রয়োজন কত? আমরা জানি এটা হচ্ছে সিম্পল 20 জন। ন্যূনতম সদস্য প্রয়োজন হচ্ছে সমবায় সাংগঠনিক গঠনে অ্যাটলিস্ট 20 জন সদস্য লাগবে। তো আমরা আরেকটু ইনফরমেশন এখানে রাখছি। দেখো সমবায় সমিতির সদস্য 3 দ্বারা বিভাজ্য হবে, মানে সমবায় সমিতি কমিটি গঠনের সংখ্যা হবে 3 দ্বারা বিভাজ্য। কমিটির সদস্য সংখ্যা দেখো সর্বনিম্ন 6 জন, 9 জন বা 12 জন। মানে হচ্ছে কমিটি যারা পরিচালনা করবে, এটা কিন্তু সদস্য না। সদস্য হচ্ছে কতজন? সদস্য হচ্ছে অ্যাটলিস্ট 20 জনকে লাগবে, কিন্তু কমিটি যারা মানে সমবায় সমিতি যারা পরিচালনা করবে তাদের অবশ্যই 6 জন, সর্বনিম্ন 6 জন এবং সর্বোচ্চ 12 জন হতে পারবে। এবং এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এই যে 3 দ্বারা বিভাজ্য বললাম না, এটা কিন্তু তোমাদের অ্যাডমিশন এক্সামে আসছিল। তো এই 3 দ্বারা বিভাজ্য জিনিসটা মাথায় রাখবা এবং কমিটির সর্বোচ্চ এবং সর্বনিম্ন সদস্য সংখ্যা কেমন এটাও জানবা, প্লাস এই সিকোয়েন্সটা যে 6, 9, 12 এই সিকোয়েন্সটাও কিন্তু মাথায় রাখবা। ওকে, চলো নেক্সট দেখা যাক। নেক্সট প্রশ্ন কি বলছে? দেখো যে যৌথ মূলধনী কোম্পানির মালিকানা নির্দেশ করে কোনটি? যৌথ মূলধনী কোম্পানির মালিকানা নির্দেশ করে কোনটি? আমরা জানি যে যৌথ মূলধনীর প্রকৃত মালিক হচ্ছে শেয়ার। দেখো এখানে কি শেয়ার অপশন দিয়েছে, শেয়ার হোল্ডাররা। কি বললাম? যৌথ মালিকানা কোম্পানির প্রকৃত মালিক হচ্ছে কারা করে? তারা হচ্ছে শেয়ার হোল্ডাররা। তাহলে আমরা কি পাইলাম? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো শেয়ার আছে, যে যৌথ মূলধনী কোম্পানির মালিকানা নির্দেশ করে হচ্ছে শেয়ার। ট্রেজারি বিল, ডিবেঞ্চার এবং বন্ড, এগুলোর মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি কি করে? যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে মূলধন সংগ্রহ করে, বাট এরা হচ্ছে প্রকৃত মালিক নয়। তাহলে আমরা কি বললাম? যে যৌথ মূলধনী কোম্পানির মালিকানা নির্দেশ করে হচ্ছে শেয়ার। তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট দেখা যাক। দেখো এই প্রশ্নটা কিন্তু অনেক সেন্সিটিভ এবং অনেক ইম্পর্টেন্ট। তো কি বললাম যে আমলাতান্ত্রিক ধারণাটি প্রবর্তন করেন কে? মানে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে? তো আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার।
কি বললাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো করে দেখো, হ্যাঁ আমি যা বলতেছি শোনো, মনোযোগ দিয়ে শোনো, যে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা অপশনগুলো উত্তর করে জানি, দেখো হেনরি ফয়েল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক। কি বললাম, হেনরি ফয়েল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক। ফ্রেডরিক উইন্সলো টেলর হচ্ছে কার্যভিত্তিক ব্যবস্থাপনার জনক এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। মানে FW টেলর হচ্ছে কার্যভিত্তিক ব্যবস্থাপনার জনক এবং আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। ডগলাস ম্যাকগ্রেগর হচ্ছে XY তত্ত্বের জনক। কি বললাম, ডগলাস ম্যাকগ্রেগর হচ্ছে XY তত্ত্বের জনক। তো এই তিনটার অবশ্যই আমাদেরকে জানার লাগবে যে তারা কোন কিসের জনক, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তো এগুলো অবশ্যই মাথায় রাখবা। তো কি বললাম, আমরা আমলাতান্ত্রিক ধারণাটি প্রবর্তন করা হচ্ছে ম্যাক্স ওয়েবার, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখি। দেখো কি বলছে প্রশ্নটা, এই তোমার যে এই 17-18 সেশন বললাম না, এই সেশনে কিন্তু ম্যানেজমেন্টের কোশ্চেনগুলো অনেক ইজি হয়েছিল, সো বেশি এক্সপ্লেনেশন জানার প্রয়োজন নাই। দেখো কি বলতেছি, যে উপাদানের ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে কোনগুলো। দেখো উৎপাদনের ক্ষমতার উপর বিস্তার করে, অবশ্যই ব্যবস্থাপীয় দক্ষতা এটা হবে, উৎপাদন প্রক্রিয়া এটাও হবে, এবং মানবীয় উপাদান এটা হবে। মানে তিনটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কি হবে, কি সবগুলো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রশ্নটা আরেকবার পড়ো, যে উৎপাদনের ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে, ব্যবস্থাপীয় দক্ষতা, উৎপাদন প্রক্রিয়া প্লাস হচ্ছে মানবীয় উপাদান। তার মানে আমাদের অপশন কি, সবগুলো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই সবগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। আবার বলি, উৎপাদনের ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে, ব্যবস্থাপীয় দক্ষতা, উৎপাদন প্রক্রিয়া, মানবীয় উপাদান, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে সবগুলো। চলো নেক্সটটা দেখি। নেক্সট কোশ্চেন কি, যে উচ্চ পদস্থ ব্যবস্থাপক হিসাবে বিবেচিত হবে না। সিইও, তারপর হচ্ছে নির্বাহী পরিচালক এবং প্রেসিডেন্ট, এই তিনজন হচ্ছে কি উচ্চ পদস্থ ব্যবস্থাপক হিসাবে বিবেচিত হবে। তো আমাদের দেখো এখানে না, কিন্তু না জিনিসটা অবশ্যই আমাদেরকে আইডেন্টিফাই করা লাগবে। অনেক সময় কিন্তু অনেক শিক্ষার্থী কি করে, যে উচ্চ পদস্থ ব্যবস্থাপক হিসাবে বিবেচিত হবে সিইও, লাইস, এটা আমরা দাগাই দিলাম, বাট নট, এটা অবশ্যই করবে না। প্রশ্নটা ঠান্ডা মাথায় পড়বা। কি বললাম, উচ্চ পদস্থ ব্যবস্থাপক হিসাবে বিবেচিত হবে না, তার মানে হচ্ছে সুপারভাইজার হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক, এবং সিইও, নির্বাহী পরিচালক এবং প্রেসিডেন্ট, এগুলো হচ্ছে উচ্চ পদস্থ ব্যবস্থাপক। তাহলে আমাদের আনসার হচ্ছে ডি। আমি তোমাদেরকে যা বলতেছি তোমরা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, এবং আমি যা বলতেছি জিনিসগুলো বোঝার চেষ্টা করবা। আর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটু পজ করে দেখবা, তাহলেই জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। তো আমরা কি বললাম, উচ্চ পদস্থ ব্যবস্থাপক হিসেবে বিবেচিত হবে না, এটা হচ্ছে সুপারভাইজার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই তিনটা হচ্ছে আমাদের উচ্চ পদস্থ ব্যবস্থাপক। তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখি। দেখো এখানে প্রশ্নটা বলছে কি, XY তত্ত্ব, আমরা জানি যে এখানে XY তত্ত্ব সম্পর্কে বলছে। তো দেখো, নিম্নের কোন তত্ত্বের মতে কর্মীরা অলস, তারা সুযোগ পেলেই কাজে ফাঁকি দেয়। কি বললাম, যে নিচের কোন তত্ত্বের, দেখো আবার দেখো, যে নিম্নের কোন তত্ত্বের মতে কর্মীরা অলস এবং তারা সুযোগ পেলেই কাজে ফাঁকি দেয়। মানে হচ্ছে কোন তত্ত্বের মধ্যে কর্মীরা অলস এবং তারা সুযোগ পেলে ফাঁকি দেয়। আমরা এখানে অপশন পাইছি কি, অ্যান্সার হচ্ছে আমাদের এক্স তত্ত্বের কর্মীরা হচ্ছে অলস, তারা সুযোগ পেলেই কাজে ফাঁকি দেয়। এবং XY তত্ত্বের জনককে, XY তত্ত্বের জনক হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। তাহলে ওয়াই তত্ত্বের কাজ কি, ওয়াই তত্ত্বের কর্মীরা হচ্ছে মানে কর্মঠ, তারা কাজ করে, তারা কাজকে অবহেলা করে না। কি বললাম, এক্স তত্ত্বের কর্মীরা হচ্ছে অলস, তারা সুযোগ পেলেই কাজে ফাঁকি দেয়। বাট ওয়াই তত্ত্বের কর্মীরা হচ্ছে কি, তারা অ্যাক্টিভ, তারা কাজ কখনোই ফাঁকি দেয় না, তারা কাজকে নিজের মানে দৈবিক চাহিদা যেরকম প্রয়োজন, তারা সেই কাজ থেকেও সেরকম গুরুত্বপূর্ণ মনে করে। তো আমরা কি বললাম, XY তত্ত্বের জনককে, XY তত্ত্বের জনক হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর, এবং জেড তত্ত্বের জনককে, জেড তত্ত্বের জনক হচ্ছে উইলিয়াম জি ওচি। কি বললাম, জেড তত্ত্বের জনক হচ্ছে উইলিয়াম ওচি, XY তত্ত্বের জনক ডগলাস ম্যাকগ্রেগর। এবং প্রশ্নের উত্তর কি, কর্মীরা অলস এবং সুযোগ পেলে কাজে ফাঁকি দেয়, এটি কোন তত্ত্বের মতে, এটা হচ্ছে আমাদের এক্স তত্ত্ব। এই যে এক্স তত্ত্ব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সটটা দেখি। দেখো নেক্সটে কি বলছে, যে নিচের কোনটি একটি আদর্শ কারখানা বিন্যাসের বৈশিষ্ট্য। আবার বলি, নিচের কোনটি একটি আদর্শ কারখানা বিন্যাসের বৈশিষ্ট্য। স্থানের সদ্ব্যবহার, তত্ত্বাবধান সুবিধা, এই তিনটা হচ্ছে আমাদের, এই দুইটা হচ্ছে আমাদের
একটি আদর্শ কারখানা বিন্যাসের বৈশিষ্ট্য, তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার এ বি। কি বললাম? একটি আদর্শ কারখানা বিন্যাসের বৈশিষ্ট্য হচ্ছে স্থানের সদ্ব্যবহার, তত্ত্বাবধান সুবিধা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ বি। তার মানে এটা সুস্থ বন্টন আমাদের অ্যান্সার না। তো দেখো এখানে আদর্শ কারখানা বিন্যাসের কয়েকটি বৈশিষ্ট্য আমরা লিখছি, যে স্থানের সদ্ব্যবহার, তত্ত্বাবধান সুবিধা, যন্ত্রপাতির উপযুক্ত ব্যবহার, সহজ নিয়ন্ত্রণ। তো আমি তোমাদেরকে এই বৈশিষ্ট্যটা কেন দিচ্ছি, কারণ এখানে দুইটা অপশন আসছে। তো এই দুটো অপশনে যায় কিন্তু এই দুটো অপশন দিয়ে দিতে পারে। তো দ্যাটস ওয়াই তোমাদেরকে অবশ্যই এই চারটা বৈশিষ্ট্যই ভালো করে মুখস্থ রাখতে হবে, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন রিপিট করে, আর প্রশ্ন যদি রিপিট না করে তখন দেখবা যে তোমার এই অপশন দুটো কিন্তু চেঞ্জ করে দিবে, চেঞ্জ করে আবার এবি উত্তর হবে। তো অবশ্যই তোমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো ভালো করে জানতে হবে। তো আমরা কি পাইলাম? নিচের কোনটি একটি আদর্শ কারখানা বিন্যাসের বৈশিষ্ট্য? আমাদের অ্যান্সার হচ্ছে এবি, এবং হচ্ছে আমরা বৈশিষ্ট্যগুলোও দেখতে পারলাম। তো চলো নেক্সটটা দেখি। কি বললাম এখানে দেখো, যে নিম্নের কোনটি প্রেষিত আচরণের উৎস হিসাবে ব্যবহৃত হয়? কি বললাম? নিচের কোনটি প্রেষিত আচরণের উৎস হিসাবে ব্যবহৃত হয়? এটা আমাদের অ্যান্সার হচ্ছে অভাব। অভাব হচ্ছে প্রেষিত আচরণের উৎস হিসাবে ব্যবহৃত হয়। তাহলে হচ্ছে আমরা কি পাইলাম, যে আমরা অ্যান্সার কি পাইলাম, যে নিচের কোনটি প্রেষিত আচরণের উৎস হিসাবে বিবেচিত হয়? আমাদের অ্যান্সার হচ্ছে অভাব। চলো নেক্সটটা দেখি। প্রশ্নগুলো কিন্তু ইজি, হ্যাঁ, এই জন্য বেশি এক্সপ্লেনেশন করতেছে না। নিচের কোন প্রতিষ্ঠানটি কমিশন এজেন্ট হিসাবে কাজ করে? দেখো এখানে অপশন হচ্ছে গার্মেন্টস কারখানা, বাইং হাউস, কুরিয়ার সার্ভিস, স্টক এক্সচেঞ্জ। কি বললাম? নিচের কোন প্রতিষ্ঠানটি কমিশন এজেন্ট হিসাবে কাজ করে? তো আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বাইং হাউস। আরেকবার পড়ি, যে নিচের কোন প্রতিষ্ঠানটি কমিশন এজেন্ট হিসাবে কাজ করে? তো আমাদের অ্যান্সার হচ্ছে কি? বাইং হাউস। তাহলে দেখো বাইং হাউস কেন? এরা ক্রেতার পক্ষ হয়ে পণ্য ক্রয় করে। দেখো এই এক্সপ্লেনেশন থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটা বোঝার জন্য। বললাম যে কমিশন এজেন্ট হিসাবে কাজ করে বাইং হাউস। বাইং হাউস কেন কমিশন এজেন্ট হিসাবে কাজ করে সেটা দেখো, এরা ক্রেতার পক্ষ হয়ে পণ্য ক্রয় করে, দ্যাটস ওয়াই এরা হচ্ছে কমিশন এজেন্ট হিসেবে বিবেচিত করা হয়। আবার শুনো, যে নিচের কোন প্রতিষ্ঠানটি কমিশন এজেন্ট হিসাবে কাজ করে? আমাদের অ্যান্সার হচ্ছে বাইং হাউস। কেন বাইং হাউস? এক্সপ্লেনেশন রাখছি, এরা ক্রেতার পক্ষ হয়ে পণ্য ক্রয় করে। তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখি। আমাদের নেক্সট প্রশ্ন কি? রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কি? রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক কল্যাণ। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য। দেখো রাষ্ট্রীয় ব্যবসার আরো কিছু মূল উদ্দেশ্য আছে, যে সামাজিক কল্যাণ, সম্পদের শোষণ বন্টন, তাছাড়াও একচেটিয়া ব্যবসা রোধ, ক্ষতিকারক পণ্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানের সুযোগ এবং জীবনযাত্রার মান উন্নয়ন। তো আমরা কি পাইলাম? রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক কল্যাণ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাছাড়াও আরো কিছু মূল উদ্দেশ্য রয়েছে, দেখো সামাজিক কল্যাণ, সম্পদের সুষম বন্টন, একচেটিয়া ব্যবসা রোধ, ক্ষতিকারক পণ্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানের সুযোগ, দেন সৃষ্টি জীবনযাত্রার মান উন্নয়ন। তো অবশ্যই তোমাদেরকে এই উদ্দেশ্যটা, মূল উদ্দেশ্যটা আমরা জানলাম যে সামাজিক কল্যাণ, প্লাস এই উদ্দেশ্য যে বললাম না তোমাদেরকে, যে এই কয়েকটা উদ্দেশ্য অবশ্যই তোমাদেরকে মাস্ট জানা লাগবে। যেহেতু রাষ্ট্রীয় ব্যবসা থেকে প্রশ্ন আসছে, তো রাবি আবার প্রশ্ন রাষ্ট্রীয় ব্যবসা থেকে রিপিট করবে মাস্ট। তো রিপিট যদি করে তখন অবশ্যই এই পয়েন্টগুলো থেকে একটা না একটা এমসিকিউ তোমরা পাবা। তো অবশ্যই তোমাদেরকে এগুলো জানতে হবে। চলো নেক্সটটা দেখি। তো এখানে বলছে যে ক্রেডিট কার্ড সেবা দেওয়া হয় না কোথায়? তো আমরা ক্রেডিট কার্ড সেবা দেওয়া হয় না হচ্ছে আমাদের স্বল্প মেয়াদী অর্থায়নে। আমাদের অ্যান্সার কি? এটা হচ্ছে অ্যান্সার, যে ক্রেডিট কার্ড সেবা দেয় না কোথায়? ক্রেডিট কার্ড সেবা দেওয়া হয় না হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়নে ক্রেডিট কার্ড সেবা দেওয়া হয় না, কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নে আমাদের হচ্ছে ক্রেডিট কার্ড সেবা দেওয়া হয়। তো অবশ্যই তোমাদেরকে আমি আবারও বলতেছি যে নাটা হচ্ছে অবশ্যই তোমাদেরকে আইডেন্টিফাই করা লাগবে। তো বললাম যে ক্রেডিট কার্ড সেবা দেওয়া হয় না হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়ন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর ক্রেডিট কার্ড সেবা দেওয়া হয় দীর্ঘমেয়াদী অর্থায়নে। তো আমরা আবার বলি যে ক্রেডিট কার্ড সেবা দেওয়া হয় না স্বল্প মেয়াদী অর্থায়নে। তো নেক্সট দেখা যাক। দেখো এখানে কি বলছে, যে নিচের কোনটি একই ধরনের ব্যবসায় জড়িত নয়? তো আমরা প্রথম অপশনগুলো দেখি। অ্যামাজন এবং আলিবাবা কিন্তু সেম। ইবে এই যে এই তিনটা ব্যবসা কিন্তু একই ধরনের। কি বললাম? দেখো আবার দেখো, যে নিচের কোনটি একই ধরনের ব্যবসায় জড়িত নয়? অ্যামাজন, আলিবাবা এবং ইবে তিনটাই কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম, তিনজনই কিন্তু অনলাইনে পণ্য বিক্রয় করে। তো দ্যাটস ওয়াই এই তিনটা হচ্ছে আমাদের একই ধরনের ব্যবসা। এবং গুগল চেক আউট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে এই তিনটার সাথে রিলেটেড না, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
আমরা কি বললাম যে নিচের কোনটি একই ধরনের ব্যবসায়ের সাথে জড়িত নয়? তো অ্যামাজন, আলিবাবা এবং ইবে এই তিনটা হচ্ছে কিন্তু একই ধরনের ব্যবসার সাথে জড়িত, বাট গুগল চেকআউট কিন্তু এই তিনটার সাথে রিলেটেড না। তো দ্যাটস ওয়াই গুগল চেকআউট হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখা যাক। তো দেখো এখানে কি বলছে যে গ্রিন ব্যাংকিং হলো, গ্রিন ব্যাংকিং জিনিসটা কি? গ্রিন ব্যাংকিং হচ্ছে পরিবেশ ব্যবসায় অর্থায়ন, পরিবেশ বান্ধব ব্যবসায় অর্থায়ন। দেখো গ্রিন ব্যাংকিং অনেকে বলতে পারে যে সবুজ বনায়ন, বাট নট। ভালো করে মাথায় রাখবা জিনিসটা যে গ্রিন ব্যাংকিং কি? গ্রিন ব্যাংকিং হচ্ছে পরিবেশ বান্ধব অর্থায়ন। তো এটা অবশ্যই মাথায় রাখবা যে গ্রিন ব্যাংকিং জিনিসটা কি। গ্রিন ব্যাংকিং মানে সবুজ ব্যাংক না, ওকে? এটা মাথায় রাখবো। অনেক শিক্ষার্থী কিন্তু গ্রিন মানে সবুজ, ব্যাংক মানে তো ব্যাংক, আমরা বুঝতে পারতেছি, তার মানে হচ্ছে অনেকে বলবে সবুজ ব্যাংক, বাট নট। কি বললাম? গ্রিন ব্যাংকিং হচ্ছে পরিবেশ বান্ধব ব্যবসা অর্থায়ন। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের ম্যানেজমেন্টের আয়োজন, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 17-18 সেশনে ম্যানেজমেন্ট থেকে কিন্তু 15টা এমসিকিউ আসছিল, তাছাড়া ফাইন্যান্স থেকে 5টা এমসিকিউ আসছে। চলো ওই 5টা এমসিকিউ দেখা যাক। তো আমরা জাস্ট এখানে ফাইন্যান্সের অ্যান্সারগুলো দেখে নেব। যে বলছে ঝুঁকি এবং আয়ের প্রশ্ন কি ছিল? প্রথম নাম্বার প্রশ্ন কি ছিল আমাদের? যে বলছে কি ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের মধ্যে সম্পর্ক কেমন? ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে ধনাত্মক। তো আমরা কি পাইলাম? যে ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে ধনাত্মক। নেক্সট, দুটি প্রকল্পের মধ্যে প্রত্যাশিত আয় ভিন্ন হলে তাদের ঝুঁকি তুলনা করা হয়। আবার কি বললাম? দুটি প্রকল্পের প্রত্যাশিত আয় ভিন্ন হলে তাদের ঝুঁকি তুলনা করা হয় বিভেদাঙ্ক দ্বারা। কি বললাম? দুটি প্রকল্পের প্রত্যাশিত আয় ভিন্ন হলে তাদের ঝুঁকি তুলনা করা হয় হচ্ছে বিভেদাঙ্ক দ্বারা। চলো নেক্সটটা দেখি। দেখো কি বলছে, প্রত্যাশিত এবং অর্জিত আয়ের ফলাফলের পার্থক্যে কি বলা হয়? প্রত্যাশিত এবং অর্জিত ফলাফলের পার্থক্যে বলা হচ্ছে ঝুঁকি। কি বললাম? প্রত্যাশিত এবং অর্জিত ফলাফলের পার্থক্যে আমরা বলতেছি ঝুঁকি। ব্যবসায়ের ঝুঁকি সমূহ হলো ব্যবসায় ঝুঁকি, খাঁটি ঝুঁকি, আর্থিক ঝুঁকি, তারল্য ঝুঁকি, বিনিময় হার ঝুঁকি, রাজনৈতিক ঝুঁকি। তো এই ঝুঁকি টাইপসগুলো আমাদের অবশ্যই জানতে হবে। কি বললাম? যে ব্যবসায়ের ঝুঁকি সমূহগুলো হলো ব্যবসায় ঝুঁকি, খাঁটি ঝুঁকি, আর্থিক ঝুঁকি, তারল্য ঝুঁকি, বিনিময় হার ঝুঁকি এবং রাজনৈতিক ঝুঁকি। এবং আমাদের প্রশ্ন কি ছিল? প্রত্যাশিত এবং অর্জিত ফলাফলের পার্থক্যে বলা হচ্ছে ঝুঁকি। তো চলো নেক্সটটা দেখা যাক। দেখো কি বলছে, নেক্সট প্রশ্ন কি ছিল? বন্ডের মূল্য বাজার সুদের হারের পার্থক্য কেমন, সম্পর্ক কেমন? বন্ডের মূল্য এবং বাজার সুদের কোনো সম্পর্ক নাই, দ্যাটস ওয়াই এদের সম্পর্ক হচ্ছে ঋণাত্মক, মানে হচ্ছে বিপরীত। কি বললাম? বন্ডের মূল্য এবং বাজার সুদের হারের মধ্যে কোনো পার্থক্য নাই, দ্যাটস ওয়াই এদের সম্পর্ক হচ্ছে ঋণাত্মক। তো আশা করি বুঝতে পারছো। নেক্সট দেখা যাক। তো এখানে আমরা পাইলাম কি, নেক্সট প্রশ্ন কি ছিল? সবচেয়ে পুরাতন বীমা কোনটি? সবচেয়ে পুরাতন বীমা আমরা জানি হচ্ছে নৌ বীমা। সবচেয়ে পুরাতন বীমা হচ্ছে নৌ বীমা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো নৌ বীমা চালু করা হয় 1871 সালে। নৌ বীমার জনক হচ্ছে এডওয়ার্ড লয়েডস। কি বললাম? এডওয়ার্ড লয়েডস হচ্ছে নৌ বীমার জনক। তো নৌ বীমার জনকটা অবশ্যই তোমাদেরকে ভালো করে জানতে হবে। এডওয়ার্ড লয়েডস হচ্ছে নৌ বীমার জনক এবং নৌ বীমা চালু হচ্ছে 1871 সালে। এবং সবচেয়ে পুরাতন বীমা হচ্ছে কোনটা? নৌ বীমা। তো নৌ বীমার সাথে রিলেটেড এই দুইটা ইনফরমেশন তোমাদেরকে অবশ্যই জানতে হবে, যে নৌ বীমার জনক এডওয়ার্ড লয়েডস, আর হচ্ছে নৌ বীমা চালু হয় 1871 সালে, এবং সবচেয়ে পুরাতন বীমা হচ্ছে নৌ বীমা। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমরা অবশ্যই আমাদের লাইভ ক্লাসগুলো করবা। আমরা যেহেতু টার্গেট নিয়েছি যে বিগত 10 বছরের কোয়েশ্চেন সলভ করব, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাসটা ছিল। অবশ্যই তোমরা যদি আজকে আমাদের ক্লাসটা প্রথম করো, তো নেক্সট ক্লাস আগে আমাদের ক্লাসগুলো অবশ্যই সাইডে দেওয়া আছে, তো অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো করবা। আশা করি তোমরা উপকৃত হবা। আর তোমরা যদি আমাদের ক্লাসগুলো রেগুলার করো, তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমাদেরকে নতুন করে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা লাগবে না। ধন্যবাদ সবাইকে।